তানভীর কাঁচতে কাঁচতে বলল, তোমার ভাবনা এত দূর? কেউ একজন আসুক, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়ি ছোটাছুটি করুক, আর আদুরে কণ্ঠে বলুক, মামা আমাকে চকলেট এনে দাও। ভালো লাগবে না তোর? আমি তো খুব করে চাই। তানভীর গলা খাকারি দিয়ে বলল, বিয়ের কোনো খোঁজ খবর নেই, এখনই বাবা হওয়ার চিন্তায় আছো? আমার বোন আদৌ তোমাকে বিয়ে করবে তো? আবির ঠোঁট বেঁকে হাসলো, নিষ্ক্রিয় কণ্ঠে বলল, তোর বোন বিয়ে না করলে আমি তাকে বিয়ে করব? তানভীর কোনো কথা বলছে না। আবির অকস্মাৎ সন্দেহ দৃষ্টিতে তাকালো, চিন্তিত কণ্ঠে শুধালো, বাই এনি চান্স তুই কি আমার নামে বদনাম করেছিস? কি যাতা বলছো? আমি বদনাম করতে যাব কেন? আমি যতদূর বনুকে বুঝি, ওর মাথায় এসব চিন্তা ভাবনা একদমই নেই। তাছাড়া তোমার সাথে ছোটবেলা থেকে ওর দ্বন্দ্ব লেগেই আছে, তাই বললাম একটু রিস্ক হবে। আবির নিষ্ঠুর কণ্ঠে বলল, যে ভালোবাসায় যত রিস্ক, সে ভালোবাসা তত বিশুদ্ধ। একটা সময় আসবে যখন তোর বোন আমার জন্য দেবানা হয়ে যাবে, আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে, ঠিক যেমনটা এখন আমার মধ্যে চলছে। তানভীরের ঠোঁটে প্রাণবন্ত হাসি ফুটল, বুকে আটকে থাকা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে কোমল কণ্ঠে বলল, আমার বোনকে সামনে নিও ভাইয়া, ও খুব অবুঝ। তুমি যেমন আমার ভাই, তেমনই মেঘু আমার একমাত্র বোন। তোমার সাথে আমার কেবল রক্তের সম্পর্ক, কিন্তু বনুর সাথে আমার নারীর সম্পর্ক। তুমি যেভাবে বলেছিলে, আমিও তোমার দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। বনুর গায়ে একটা আঁচড়ও লাগতে দিইনি। বড় ভাই, বন্ধু, গার্ডিয়ান, সব দিক একা সামলেছি। এত দায়িত্ব পালন করতে করতে আমি নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গিয়েছিলাম। তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। প্রণয় ঘুরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে সুখের আবেশ, কত শত স্বপ্ন দেখেছ বলে। আজ থেকে আমার মুক্তি। আমার বোন এখন থেকে তোমার। তাই তোমার ভালোবাসাকে সামলানোর পুরো দায়িত্বটা তোমার। আবির মুচকি হাসল, অতঃপর মৃদু স্বরে বলল, সে না হয় নিলাম, কিন্তু এখন তো চিন্তা হচ্ছে আমার। তানভীর সব্যস্ত কণ্ঠে বলল, কি চিন্তা? তোর বোন যদি আমাকে দেখে বলে আই হেট ইউ, তখন? তানভীর এবার শব্দ করে হাসল, আস্তে আস্তে বলল, বলতেই পারে। তোমার রূপের যে বাহার, আগলে তোমার সেই সুদর্শন দেখতে। আবির বিষণ্ণ চেহারায় তানভীরের দিকে তাকালো। আবছা আলোয় ফুসকো ফুসকো চুলগুলো ঝলমল করছে। মৃদু হাওয়ায় উঠতে থাকা চুলের অগ্রভাগে দু চোখ দেখে যাচ্ছে। আবির হাত দিয়ে চুল ঠিক করতে করতে মলিন কণ্ঠে বলল, তোর মতো কিউট দেখতে নয় বলে এভাবে ফোঁটা দিলি? তোর জন্য মেয়েরা পাগল হতেই পারে, আমার ভাই এত লোভ নেই। আমি জীবনে একজনকেই বউয়ের নজরে দেখেছি, বাকি সবাই আমার দৃষ্টিতে খালার সমতুল্য। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, রাতে কিছু খেয়েছো? না। খাবে চলো। কোথায়? বাসায় যেহেতু যাবে না, তাহলে বাইরেই তো খেতে হবে। হ্যাঁ চল। তাছাড়া তোকে আমার একটা কাজ করে দিতে হবে। হাঁটতে হাঁটতে শুনছি, চলো। আচ্ছা। কৃষ্ণচূড়ার ডালে কোকিলের কৌহুতানে অপরূপ বসন্তের আওয়াজ দিচ্ছে। নব্য পাতার ফাঁকে সূর্যের উদ্ভাসিত আলো রাতের আধার ঘুচিয়েছে। মোহমরে আচ্ছন্ন একজোড়া চোখের নিষ্পলক দৃষ্টি শোভমান সূর্যের পানে। শীতল হাওয়ায় শরীরের প্রতিটা লোমকূপ কম্পমান হচ্ছে, তবুও অদূরের দৃষ্টি সরছে না। বনু অকস্মাৎ ভোর কাটল মেঘের। দীঘল চোখের পাপড়ি সহসা সংকীর্ণ হলো। ফর্সা আদলের টানা টানা চোখ দুটো খুলিয়ে আর চোখে তাকালো মেয়েটা। ব্যালকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানভীর। গায়ের রং উজ্জ্বল, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। সিগ্রিন রঙের টি শার্টের বেশ বানিয়েছে তাকে। সে আর কেউ নয়, মেঘের একমাত্র ভাই শফিউদ্দিন খান তানভীর। দুজনের চোখাচোখি হতেই হাসল তানভীর, কি স্নিগ্ধ হাসি, যেন অমাবস্যার বুকে এক টুকরো চাঁদের আলো। তানভীরের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মেঘ ক্ষীণ হাসল, মৃদু স্বরে আওড়ালো, কিছু বলবে ভাইয়া? জানিস,
আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন? তানভীর একটু ভাবলো, তারপর বলল, কারণ আজকে পহেলা ফাল্গুন। মেঘ আলগোছে কপাল গোটালো। তানভীরের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠেছে। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে সেই হাসি পরখ করছে। তানভীর ছেলেটা খুব শান্ত স্বভাবের, প্রয়োজনের বাইরে কথা কম বলে। অযথা দুষ্টুমি করা তার স্বভাবে নেই। বন্ধুত্ব হলো খুব সংকীর্ণ, তবে যারা আছে তাদের জন্য সব করতে পারে। এক কথায় দায়িত্বশীল এবং অত্যন্ত ভদ্র একটা ছেলে। বাবা মা, একমাত্র ছোট বোন মাহাদিবা আর মেয়েকে ঘিরেই তার জীবন। মেঘ সিক্ত গলায় বলতে শুরু করলো, পয়লা ফাল্গুন তো প্রতি বছরই আসে। বকুলতলায় মেলাও বসে। গাছে গাছে রং বেরঙের ফুল ফোটে। কোকিলের গান শুনে ঘুমও ভাঙে। কই, আমার জীবনে তো স্পেশাল কিছু হয় না? কথাগুলো বলে শেষ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। হৃদয়ের অন্তঃস্থলে শূন্যতার সুর বাজছে। তানভীর বোনের ম্লান চেহারার পানে চেয়ে আছে। ঠোঁটের কোণে হাসির রেখা অচিরে ঘুচে গেছে। কি বলতে এসেছিল তা ভুলে বসেছে। তানভীর জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। আচমকা মেঘ হাসতে শুরু করলো। অকপট হাসির শব্দে চমকে উঠল তানভীর। হাসির দরুন মেঘের ফর্সা আদল ঝালমাল করছে। গালের পাশের কৃষ্ণবর্ণের বিউটি স্পটটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ হাসতে হাসতে বলল, আমি মজা করছিলাম ভাইয়া, তুমি দেখছি সিরিয়াস হয়ে গেলে। তানভীরের ঠোঁট দুটো কিছুটা প্রশস্ত হলো। আস্তে করে বলল, আব্বু ঠিকই বলেন, তুমি সত্যি একটা পাগলি। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আর তুমি আমার ভাই, মানে মেঘ পাগলির ভাই। তানভীর সে কথায় আর কোনো উত্তর দিল না। পেছন থেকে হাত সামনে আনলো। হাতে বাসন্তী রঙের শাড়ি, ম্যাচিং চুড়ি, কানের দুল, এমনকি বেলি ফুলের গাছটাও আছে। তানভীর নরম স্বরে বলল, এগুলো তোর। মেঘ চমকালো। এক রাশ মুগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের কানে চাইল। জীবনে এতগুলো বসন্ত কাটলো, শাড়ি চুড়িতে এত দূর মেঘের বাসা থেকে বেরই হতে দেয়নি তানভীর। সবসময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে মেঘের বাইরে বের হওয়া বন্ধ করে দিত। অথচ আজ সেই তানভীর কিনা শাড়ি দিচ্ছে। মেঘ কৌতূহলী চোখে চেয়ে বিড়বিড় করে বলল, তুমি আমার জন্য শাড়ি এনেছো ভাইয়া? এটা কিভাবে সম্ভব? তানভীর ওই রকম ভাবে জবাব দিল, আমি কেন আনতে যাব? আমার কি আর কোনো কাজ নেই? তানভীরের মুখে এমন উত্তর আশা করেনি মেঘ। থমথমে গলায় আওড়ালো, এই শাড়ি পরে কি বাইরে ঘুরতে যেতে পারবো, নাকি বাসার ছাদে ছবি তুলে ফিরে আসতে হবে? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীকে নিয়ে ঘুরে আসিস। কোন বান্ধবী? বর্ষা? বর্ষা নাকি ছাতা নামে একজনকে আছে, তাকে নিয়ে যাস। মেঘ গুরুগম্ভীর মুখে বলল, আমার বান্ধবীর নাম বন্যা। বর্ষা ছাতা মাথা না। তানভীরের সহজ স্বীকারোক্তি ওই একই হলো। মেঘ এবার কপট রাগী স্বরে বলতে শুরু করলো, একই হলো কিভাবে? ছাতা মানে কি? তুমি আমার বান্ধবীকে ছাতার সাথে তুলনা করলে। বন্যা যদি এই কথা জানতে পারে তাহলে তোমার সাথে কথা বলবে না কখনো। তোর বান্ধবী কথা না বললে আমার কি? সে তোর বান্ধবী, আমার না। তাই বলে ছাতা বলবে? এটা কোনো কথা হলো? তানভীরের চেহারায় বিরক্তির ভাব নিয়ে বলল, উফ, আচ্ছা বাবা, সরি। এবার হয়েছে। মেঘ তানভীরের হাত থেকে শাড়ির চুড়িগুলো নিতে নিতে হতাশ ভঙ্গিতে বলল, হয়েছে। কিন্তু বন্যা কি আমার সঙ্গে ঘুরতে যাবে? কেন যাবে না? প্রতি বছর আমাকে রিকোয়েস্ট করে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমি জানি না। তার জন্য ও রাগ করে, ওর বোনের সাথে ঘুরতে বের হয়ে যায়। এবছর অভিমানে আমাকে কলই নেয়নি। আমি কল দিয়েছিলাম কিন্তু ও রিসিভও করেনি। তানভীর পকেট থেকে ফোন বের করে সময় দেখল। অদম্য কণ্ঠে বলল, তুই রেডি হয়ে নে, আমি দেখছি। মেঘ রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। হাতে থাকা বাসন্তী রঙের শাড়িটা গায়ের ওপর জড়িয়ে আয়নার দিকে তাকালো। সূর্যের কোমল আলোতে মেঘের ফর্সা চেহারা দেখে মনে হচ্ছে কাঁচা হলুদের ছোঁয়া লেগেছে গায়ে।
এলোমেলো বাতাসে ঘন কালো চুলগুলো নিজ গতিতে উড়ছে। শাড়ি পরার আগেই মনের ভেতরটা অনুভূতি আর সমুদ্রের জলরাশির মতো উপচে উঠছে। মেঘ আনমনে বলে উঠল, ওই বসন্ত সত্যি স্পেশাল। ঘন্টা দুয়েকের মধ্যে মেঘ রেডি হয়ে নিল। শাড়িটা অবশ্য মেঘের আম্মু হালিমা বেগমই পরিয়ে দিয়েছেন। চুল খোঁপা করে গাজরা দিয়েছে, দুয়াত ভর্তি চুড়ি পরেছে, মুখে ভারী কোনো মেকআপ নেই, চোখে গাঢ় কাজল টানা, অধর যুগলে গোলাপি লিপস্টিক, অল্পটুকুতেই সাজ কমপ্লিট। রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই আব্বুর সঙ্গে দেখা। প্রথমবার মেয়েকে শাড়ি পরতে দেখে বিশ্বাস চোখে চেয়ে আছেন তিনি। দেখতে দেখতে মেয়ে যে কবে এত বড় হয়ে গেছে বুঝতে পারেনি। এই তো সেদিন জন্মালে, কদিনেই কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। সময় কত দ্রুত চলে যায়। মেঘ আদুরের গলায় আওড়ালো, আব্বু কেমন লাগছে আমাকে? জবাবে মোজাম্মেল খান বললেন, মাশাআল্লাহ, রাজকন্যার মতো দেখতে লাগছে তোমাকে। কোথাও যাবে? মেঘ মিষ্টি হেসে বলল, ভার্সিটি যাব, প্রোগ্রাম আছে। তানভীর যাবে? জানি না, আমাকে রেডি হতে বলে ভাইয়া কোথায় চলে গেল। হালিমা বেগম নিজের রুম থেকে বের হতে হতে বললেন, তানভীরকে দেখলাম তাড়াহুড়ো করে কোথায় গেল, খেয়েও গেল না কিছু। দাঁড়াও, কল দিচ্ছি ভাইয়াকে। মেঘ কল দিতে যাবে অমনি তানভীরের নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তানভীর জানালো, রেডি হয়েছিস? হ্যাঁ, কোথায় তুমি? নিচে আয়, আমি অপেক্ষা করছি। আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেল নিচে। গেটের সামনে যেতেই চোখ ছানা বড়া হয়ে গেল। রাস্তার পাশে এক রিকশায় মুন্না বসে আছে, পাশেই তানভীর দাঁড়ানো। বন্যার চেহারা ফ্যাকাশে হয়ে আছে, চোখে মুখে রাগ আর বিতৃষ্ণা স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ চাপা স্বরে আওড়ালো, তুই এখানে? বন্যার নজর পড়ল মেঘের দিকে। মেঘের ললিত রূপ দেখে বন্যার রাগী চোখে দৃষ্টি কিঞ্চিত কোমল হলো, কিন্তু ঠোঁটের হাসি ফুটল না। তানভীর মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নে, তোর বান্ধবীকে এনে দিলাম, এবার ঘুরতে যা। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, তুমি কি বন্যাকে বাসা থেকে নিয়ে এসেছো? তানভীর আর চোখে বন্যার দিকে তাকালো একবার, তারপর মেঘের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমাকে দেখে কি তোর ভিলেন মনে হয়?